আপনারা নেতাজিকে নিয়ে আমার অনেক এপিসোড দেখেছেন। নেতাজিকে নিয়ে নানা ধরনের এখনো পর্যন্ত যে রহস্য, তার বিভিন্ন ফেজ আপনাদের সামনে এনেছি আমি। আই এম বোস আমার মনে হয় একমাত্র চ্যানেল গোটা পৃথিবীতে যে নেতাজিকে নিয়ে এই লেভেলের কাজ কোনো ডিজিটাল মাধ্যমে ভিডিওতে হয়েছে বলে তো আমার মনে হয় না। অনেকেই বই লিখেছেন, অনেকে রিসার্চ করেছেন, কিন্তু এই লেভেলের ভিডিও পৃথিবীতে আর কেউ কোথাও বানায়নি বলে আমার মনে হয়। আমি মনে করি যে আমি লাকি যে ধরনের ভিডিও বানানোর সুযোগ পেয়েছি। কিন্তু নেতাজিকে নিয়ে কাজ করতে গিয়ে বারবার একটা প্রশ্ন আমার মনে হয় শুধুমাত্র আমার নয়, আপনাদের সকলের মনে বহুবার এসেছে। সেটা হলো, নেতাজি সত্যি যদি স্বাধীনতার পর দেশে ফিরতেন বা তিনি যদি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করতেন, তিনি যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে ঠিক কেমন হতো? এই প্রশ্নটা আমার মাথায়ও বহুবার ঘুরেছে। অতীতের কিছু দলিল, সেগুলোকে সামনে রেখে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে বিচার করার চেষ্টা করব যে সত্যি নেতাজি যদি দেশে ফিরতেন, মানে তিনি যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে আমাদের এই ভারত ঠিক কেমন হতো। যে প্রশ্ন বারবার সামনে উঠে এসেছিল, আজকে চলুন না তার উন্মোচন বলুন, সেই রূপটা কেমন হতো সেটা একটা জানার চেষ্টা করি। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। আর হ্যাঁ, এই চ্যানেল যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন হলো, নেতাজি ফিরলে দেশটা কেমন হতো? এই 23শে জানুয়ারি ফিরে এলেই মনে হয় যে ছোটবেলার কথা। সকালে উঠে স্নান করে শীতের মধ্যে স্কুলে যাওয়া, ফুল দিয়ে সাজানো নেতাজির ছবির সামনে দাঁড়িয়ে দেশাত্মবোধক গান, বক্তৃতা, সবাইকে মিষ্টি খাইয়ে তারপরেই ছুটি। শীতের দিনে একটা বাড়তি ছুটি, কিন্তু তারপরেও 23 তারিখ আরেকটা কারণে আমাদের মনে থাকে। সেকালের বয়স্ক মানুষরা সকালে নেতাজির ছবির সামনে দীর্ঘশ্বাস ছেড়ে বলতেন, যদি মানুষটা ফিরে আসতো, এইরকম অবস্থা হতো না দেশটার। এই কথাটা শুনতে শুনতে বড় হয়নি এমন বাঙালি কম। এই দিনটা শুধুমাত্র আবেগ বা আনন্দের নয়, আমাদের বাঙালিদের মনে একটা বড় যন্ত্রণা আর আক্ষেপের দিনও। আমরা বুক চাপড়ে বলি, যদি নেতাজি ফিরতেন এমন দেশ হতো না। কিন্তু কেমন দেশ হতো বলুন তো? সত্যিই কি নেতাজি পারতেন এই দেশটার এত রকমের সমস্যাগুলোকে নিজের হাতে সমাধান করতে? এত ধরনের লোভ আর সমস্যার পাহাড় ডিঙিয়ে যেতে কি তিনি পারতেন? যদি তিনি এই দেশের ক্ষমতায় আসতেন, মানুষ কি ক্ষমতা মোহ থেকে মুক্ত হয়ে একটা নতুন দেশ গঠনের জন্য তাকে সমর্থন করতেন, নাকি তাকেও সইতে হতো অপমানের জ্বালা? প্রতি মুহূর্তে লড়াই করতে হতো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। গতানুগতিকতার অন্ধ গলিতে চিরতরে হারিয়ে যেতেন আমাদের দেশনায়ক। আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই 23শে জানুয়ারির প্রাক মুহূর্তে এই এপিসোড আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন দেখি কেমন দেশ আমরা পেতাম যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরতেন এই দেশে। হয়তো এই ভাবনার পেছনে রয়েছে ইতিহাসের সঙ্গে আমার সহবাসের প্রবল ইচ্ছে। ইতিহাস একবার মস্তিষ্কে ঢুকে গেলে তো স্পেকুলেটিভ হিস্ট্রির বোধ আপনাকে কুড়ে কুড়ে খাবেই। যেমন যতবার আমরা ভাবি অরঙ্গজেবের পরিবর্তে শাহজাদা দারা সুকো দিল্লির মসনদে বসলে কি হতে পারত, এই সম্ভাবনার মতন আমরা ভেবে চলি নেতাজি যদি সত্যিই ফিরতেন। একটা কথা কিন্তু চোখ বুঝেই বলতে পারি, যদি নেতাজি ফিরতেন তাহলে স্বাধীনতাটা এইভাবে আসতো না। মানে যদি নেতাজির নিজের পরিকল্পনা অনুযায়ী সবকিছু হতো, তাহলে স্বাধীনতাটা হতো অন্যরকম। আসলে কংগ্রেস রাজনীতি, তারা তো ভারতের জন্য একটা ওই ডমিনিয়ন স্টেটাসের চাহিদা নিয়ে শুরু করেছিলেন, তাই তো? এটা তো নেতাজি বুঝতে পেরেছিলেন 41 সালের আগেই। বারবার বলেছিলেন সমস্ত দল এবং সংগঠনকে নিয়ে স্বাধীনতার জন্য সংঘবদ্ধ লড়াই করতে হবে। কিন্তু দেখা গেল সমস্ত দল এবং নেতারা নিজেদের ইগো নিয়েই বসে রইলেন। তাদের কাছে বড় ছিল দল, তাই তো ধর্মীয় দলগুলো নিজের নিজের ধর্মীয় সম্প্রদায়ের কথা ভাবছিলেন। কমিউনিস্ট পার্টি ভাবছিল শ্রমিকের মধ্যে ক্ষমতা বৃদ্ধির কথা। জাস্টিস পার্টি বা শিডিউল্ড কাস্ট ফেডারেশন, মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার মতোই ধর্মীয় সম্প্রদায়ের বাইরে ভাবতে পারেননি। সবার উপরে জাতীয় কংগ্রেস নেগোসিয়েশনের রাজনীতি করেছিল। আর সেই সময় একমাত্র সুভাষচন্দ্রই নিজের দলের ভাগ্য চির অনিশ্চয়তার মধ্যে ফেলে ছুটলেন অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে। তিনি বুঝেছিলেন যদি নেগোশিয়েট করে স্বাধীনতা আসে, তাহলে দেশটার লড়াই করবার শক্তি থাকবে না। চিরকাল ভারতবর্ষ একটা বড় বাজার হয়ে থেকে যাবে, যেমনটা আজকে আমরা দেখছি। চায়নার হুঙ্কারে আমরা দিশেহারা। মেড ইন ইন্ডিয়া
ভারতের মহাসাগরের জলে হাবুডুবু খাচ্ছে। তিনি প্রথম বলেছিলেন বিদেশ থেকে আসা ইংরেজের কোম্পানিগুলো মুনাফা নিয়ে ইংল্যান্ডে ফিরবে, এটা হতে দেব না। না, অন্য কোনো নেতা এটা বলতে পারেননি। তাই জওহরলাল নেহরু মন্ত্রিসভা কোনো ডিস্টার্ব করেনি ইংল্যান্ডের পুঁজির পাহাড় প্রমাণ দেশ থেকে লুণ্ঠনকে। আমরা দেশের মানুষের প্রায় 2 শতাধিক বছরের গণলুণ্ঠনকে ডিনার টেবিলেই নেগোশিয়েট করেছি। তাই দেশি শিল্পের ভাগ্য গেছিল অস্তাচলে। দেশের একটা শক্তিশালী সামরিক বাহিনী এবং মিলিটারি বাহিনীর প্রয়োজন, এই বাস্তবটা সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন 1937 সালে। তাই গান্ধী সহ সমস্ত অহিংসা পূজারীর চক্ষুশূল হয়েছিলেন সুভাষচন্দ্র। মিলিটারি খুব খারাপ জিনিস, কি দরকার মিলিটারির? তাই তো স্বাধীনতার পরেও আলপিন আর হ্যারিকেন তৈরি করছিলাম আমরা মহাত্মা গান্ধীর বিশুদ্ধ অহিংসার নীতিতে। কিন্তু চীনের সঙ্গে একটা যুদ্ধের ইনসিডেন্ট পণ্ডিত নেহেরুকে টেনে নামালো কল্পিত অহিংসার দুনিয়া থেকে বাস্তবের মাটিতে। আমরা হ্যারিকেন আলপিন ছেড়ে তৈরি করতে শুরু করলাম অস্ত্র, তৈরি হলো গান অ্যান্ড শেল কোম্পানি। যদি একটু ইতিহাস ঘাটেন দেখবেন দেশের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে এমন একটা কোম্পানির প্ল্যান নেতাজি করেছিলেন 1939 সালে। নেতাজি ফিরে এলে হয়তো এতগুলো সেনা চীনের যুদ্ধে বেঘরে প্রাণ দেওয়ার পর আমাদের ঘুম ভাঙত না। ক্ষমতার লোভ ছিল না তার, তাই নিজের চারিদিকে সৎ মানুষের সার্কেল গড়ে তুলেছিলেন। হ্যাঁ, এটা তিনিই পারতেন। তার বন্ধু বিপ্লবী সত্যরঞ্জন বক্সী চরম দারিদ্রতাকে সঙ্গী করেও সৎ থাকতে পেরেছিলেন। শুধু তাই নয়, নেহরুর উপরাষ্ট্রপতি হওয়ার অফারকেও প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেছিলেন সঙ্গে আছে নেতাজির আদর্শ। এই 100% সৎ মানুষটার সৎ কারিশমার খুব দরকার ছিল এই দেশটার। একটা সামান্য পঞ্চায়েত সদস্য থেকে পাড়ার কাউন্সিলর যখন বিরাট অট্টালিকার মতন বাড়ি হাঁকিয়ে আপনার সামনে 40 লাখি গাড়ির ধুয়ো ছাড়ে, তখন সুভাষ বসুর সততার দাওয়াইয়ের প্রয়োজনীয়তা সবাই আমরা বুঝতে পারি কেন বিজ্ঞানী মেঘনাদ সাহা 1939 সালে সুভাষচন্দ্রকে পুনরায় কংগ্রেস সভাপতি করতে চেয়েছিলেন। কেন মেঘনাদ সাহার মনে হয়েছিল কংগ্রেসের অন্য নেতাদের একটা দেশলাই কারখানা বসাবারও যোগ্যতা নেই। আজকে যখন এই ভারতের মতন বৃহৎ গণতন্ত্রের দেশে উচ্ছৃঙ্খলতাকেই স্বাধীনতা বোঝে জনতা, সুভাষচন্দ্র উপলব্ধি করতে পেরেছিলেন যে গণতন্ত্র যেমন খুশি সাজো প্রতিযোগিতা নয়। তাই 1930 সালে কলকাতার মেয়র হয়ে আদর্শ নগর পরিকল্পনার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুস্থ বিকাশ চেয়েছিলেন সুভাষ। তিনি চাইতেন ছোট থেকেই প্রতিটি শিশু সমান সুযোগ পাক, স্কুলে কোনো ভেদাভেদ থাকবে না। আজকে তো টাকা যার বেশি সেই বড় স্কুলে অধিকারী। পাবলিক বা রাজনৈতিক ক্ষেত্রেও নেতাজি একই আদর্শ অনুসরণ করে চলেছেন। সেই আদর্শের সবচেয়ে বড় প্রতিফলন হলো আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি বাহিনী। এই নারী বাহিনীর যখন জন্ম হয় তখনও ভারতের নেতারা এত এগিয়ে নারী বাহিনীর কথা ভাবতেও পারত না। তখন সুভাষচন্দ্র গড়ে তুলেছিলেন একটা নারী বাহিনী, তাও আবার ভারতের মতন দেশে। পৃথিবীর বড় বড় দেশ কিন্তু তখনও নারী বাহিনী গঠন করতে পারেনি। সামান্য শক্তি নিয়ে একটা পরাধীন দেশের নায়ক গড়ে তুললেন আস্ত একটা নারী বাহিনী। কিন্তু তারপর সুভাষচন্দ্র সেই কাজকে এগিয়ে নিতে পারেনি দেশ। সুভাষচন্দ্র থাকলে এমনটা হতে দিতেন না। নারী বাহিনীর উন্নতি হতোই, কিন্তু তার অনুপস্থিতিতে সেটা হয়নি। সুভাষচন্দ্রের মূল্যায়ন করতে গিয়ে বিপ্লবী জননেত্রী লীলা রায় বলেছিলেন, নেতাজিকে কেন্দ্র করে সর্বসাধারণের মনোভাব হিরো ওয়ারশিপের মতো, যা কতগুলি অস্পষ্ট দুর্বোধ্য অত্যক্তি করেই আত্মতৃপ্তি লাভ করে এবং যা বেশিরভাগই নিছক রোমান্টিকতায় নিঃশেষিত। বিশেষত বাংলাদেশে নেতাজির মতের বাস্তব প্রয়োগ সম্পর্কে সচেতন প্রচেষ্টা অপেক্ষা নেতাজি ফিরে এসো ইত্যাদি অর্থহীন আবেগই দেখা যায় বেশি পরিমাণে। লীলা রায় তার বিশ্লেষণ কতটা প্রাসঙ্গিক তা আজকে আপনাদের চোখের সামনে আমি নিয়ে আসব। আবেগের পুজোয় সুভাষচন্দ্রকে স্বপ্নের এক অসম্ভব নায়ক বানিয়ে তার বিরাট চিন্তাশীল রাজনৈতিক দর্শনকে আমরা বারবার অস্বীকার করেছি। গবেষক গর্ডন লিখেছেন, আ ডেড হিরো ইজ অফেন আ মোর কনভিনিয়েন্ট প্রপ দ্যান আ লাইভ ওয়ান। তার মৃত্যুর বিষয় নিশ্চিত সেদিনও কিছু বলা যায়নি, আজকেও বলা সম্ভব নয়। তবু একটা কথা বলতেই হবে, গর্ডন সঠিকই বলতে চেয়েছেন, ডেথকে যদি আমরা অনুপস্থিত ধরি, তার অনুপস্থিতিতেও তিনি খুবই প্রাসঙ্গিক ছিলেন। জাতি, ধর্ম, ভাষা, উদ্ভবগত পার্থক্য নির্বিশেষে ভারত এক মহাজাতি মানে নেশন এবং দেশবাসী ঐক্যসূত্রে আবদ্ধ, এই দৃঢ় বিশ্বাসে ছিলেন সুভাষচন্দ্র। তাই সাম্প্রদায়িকতার সমস্যায় তিনি আজকে আমাদের সামনে এক দৃষ্টান্ত হয়ে উঠতে পারতেন। তার বিরাট কর্মময় জীবনে সাম্প্রদায়িকতা বিষয়ক চিন্তার বিচার তার অবকাশ এই প্রবন্ধে হবে না। তাই আমরা কেবল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থকেই যদি আলোচনার বিষয় করি, দেখব কি বিরাট চিন্তা শক্তির সমাবেশ এই গ্রন্থে।
ভারতের বহু সমস্যার মধ্যে সাম্প্রদায়িক সমস্যা একটা প্রধান সমস্যা, যা সেদিনের ভারতেও যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমানের ভারতেও তেমন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের ভূমিকায় সুভাষচন্দ্র বিস্তৃতভাবে এই বিষয়ে আলোচনা করেছেন। ইংরেজ শাসনের পাশ্চাত্যের ঐতিহাসিকদের যে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে দেখার চেষ্টা করত, বইটিতে যেমন তার প্রতিবাদ ছিল, তেমনই ছিল ভারতীয় ঐতিহ্যের চিন্তার ইতিহাসকে বোঝার প্রচেষ্টা। ইংরেজ শাসন প্রতিষ্ঠার আগে ভারতীয়দের মধ্যে কোনো ঐক্য সংহতি ছিল না। ইংরেজ শাসনই ভারতের প্রথম রাজনৈতিক ঐক্য স্থাপন করেছে। কিন্তু ঐতিহাসিকের এই বক্তব্যের সঙ্গে সুভাষচন্দ্র একেবারেই একমত ছিলেন না। তিনি ভারত ইতিহাসের বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, ইংরেজ আগমনের বহু পূর্ব থেকেই ভারত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ঐক্য সেখানে ছিল। সুভাষচন্দ্র লিখছেন, ভৌগোলিক দিক থেকে উদ্ভবগত বিচারে এবং ঐতিহাসিক কারণে যে কোনো লোকের এমন মনে হতে পারে যে এখানে বৈচিত্র্যের কোনো শেষ নেই, কিন্তু তথাপি এই সব সত্ত্বেও এই বৈচিত্র্যের মধ্যে রয়েছে এক মূলীভূত ঐক্য। ইতিহাসের গতিপথ বেয়ে বিভিন্ন সময় বিভিন্ন জাতির লোক বাইরে থেকে এসেছে, কিন্তু এখানকার সঙ্গে সবাই নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। ভারতের মুসলমান আগমন নিয়ে সুভাষচন্দ্র বলেছেন, মুসলমান আগমনের সঙ্গে সঙ্গে ক্রমশ একটা নতুন সমন্বয় গড়ে ওঠে। তারা হিন্দু ধর্ম গ্রহণ করেননি, তবু ভারতবর্ষকে তারা স্বদেশ বলে মেনে নিয়েছিলেন এবং জনগণের সাধারণ সামাজিক জীবনে তাদের সুখ দুঃখে তারাও হয়ে উঠেছিলেন অংশীদার। পারস্পরিক সহযোগিতার উদ্ভব হলো এক নতুন শিল্প এবং সংস্কৃতির, প্রাচীন কাল থেকে যা ছিল পৃথক, অথচ যা স্পষ্টতই ভারতীয়। স্থাপত্যে, চিত্রকলায়, সঙ্গীতে নতুন নতুন সৃষ্টি সম্ভব হলো, যা সংস্কৃতির এই দুই ধারার মধুর মিলনের প্রতীক হয়ে রইল। ভারতের মুসলমান আগমনে বহু যুদ্ধ বিদ্রোহ হলেও সুভাষচন্দ্র মনে করেছেন মুসলমান সমাজ ভারতের সঙ্গে মিলে যায়। তারাও ভারতকে নিজেদের দেশ বলেই মেনে নিয়েছিল। এমনকি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে তাদেরও যথেষ্ট অবদান ছিল। কিন্তু মুঘল শাসনের পরেই আগত ইংরেজ শাসন কোনোভাবেই ভারতকে নিজেদের দেশ বলে স্বীকার করেনি। প্রথম থেকেই ভারতকে একটি বৃহৎ বাজার মনে করেছিল তারা। সুভাষচন্দ্র এই প্রসঙ্গে বলেছেন, ব্রিটিশ শাসনের সঙ্গে সঙ্গে এক নতুন ধর্ম, নতুন সংস্কৃতির এবং সভ্যতার আগমন হলো। পুরাতনের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা যার ছিল না। সমগ্র দেশে স্বীয় আধিপত্য স্থাপনই ছিল তার ঐকান্তিক অভিলাষ। পূর্বাকার বহিরাক্রমণকারীদের মতো ইংরাজ ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করেনি। ভারতের মাটিতে সাম্প্রদায়িকতার উৎস বুঝতে সুভাষচন্দ্র দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে বিভিন্নভাবে সাম্প্রদায়িক রাজনীতির গঠনকে বুঝতে চেয়েছেন। সুভাষচন্দ্র দেখিয়েছিলেন, প্রাচীনকাল থেকেই তীর্থযাত্রা প্রভৃতি কারণে ভারতে এক অঞ্চলের মানুষ অপর অঞ্চলের পদব্রজে দীর্ঘ পথ অতিক্রম করেছে এবং এর ফলে পরস্পর পরস্পরকে জানতে পেরেছে এবং এইভাবে নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে উঠেছে। সুভাষচন্দ্র দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে বলছেন, বাইরে থেকে নতুন চিন্তাভাবনার আগমন এবং এখানকার মানুষের মধ্যে নতুন রক্ত মিশ্রণের ফলে প্রগতি সম্ভব হয়েছে এবং জাতি গঠন প্রক্রিয়া সংহত হয়েছে। ধর্মবিশ্বাস এবং সাধনা মানুষের স্বাধীন আচরণের বিচরণ। ধর্মের পার্থক্য ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক সত্তার উপরে জাতি স্বাতন্ত্র্যের যুক্তি হতে পারে না। সুভাষচন্দ্র বলছেন, ভারতবর্ষ ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং আর্থিকভাবে অবিভাজ্য একটি দেশ। এই সময় নতুন করে ফিরে দেখা দরকার সুভাষচন্দ্রের চিন্তার প্রেক্ষাপট এবং গভীরতাকে, যা আজও আমাদের সন্ধান দেবে বিভেদমুক্ত, সাম্প্রদায়িক চিন্তামুক্ত এক প্রগতিশীল বিপ্লবী দেশপ্রেমের। যথাযথভাবে এই শিক্ষা গ্রহণ এবং অনুসরণের মধ্যেই সুভাষচন্দ্রের মূল্যায়ন সম্ভব। আজ পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ যুবক সম্প্রদায়। বিগত কয়েক দশকে রাজ্যে সেই অর্থে কোনো বৃহৎ শিল্প স্থাপিত হয়নি। ফলত আজ শিক্ষিত বেকারদের সংখ্যা ক্রমবর্ধমান। অবিকল্পভাবে বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় এই বহুল বেকারত্বের একমাত্র সমাধান হতে পারে। সুভাষ অনুধাবন করেছিলেন, অর্থনৈতিক বৈষম্য ভারাক্রান্ত ব্যক্তির কাছে রাজনৈতিক স্বাধীনতার কোনো মূল্য থাকতে পারে না। সে কারণেই তিনি হরিপুর কংগ্রেসে সভাপতি নির্বাচিত হয়ে শিল্পায়ন বিষয়ক একটি কমিটি গড়েছিলেন। গান্ধীজি শিল্পায়নের বিরোধী ছিলেন এবং কর্মসূচিতে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন, তাই সুভাষের পরিকল্পনা ফলপ্রসূ হয়নি। বর্তমান পশ্চিমবঙ্গে বৃহৎ শিল্প গড়ে না ওঠার কারণের মধ্যে অন্যতম শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অক্ষমতা। যেভাবে তাৎক্ষণিক কিছু লাভ অর্থাৎ পাইয়ে দেওয়ার রাজনীতি পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা অর্জন করেছে, সেখানে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনায় কোনো রাজনৈতিক দলেরই নজর নেই। যে কোনো প্রকারের ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় আসার জন্য যে কোনো উপায় অবলম্বন করা বর্তমানে রাজনীতির একটি অত্যন্ত পরিচিত দৃশ্য। তবে আজ থেকে প্রায় 100 বছর আগেও বাংলার রাজনীতির চরিত্র কম বেশি এমনই ছিল। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতির অত্যন্ত পরিচিত একটি জিনিস যদি আপনার দেখাই, তা হলো কাজ করতে পারছিলাম না বা কাজ করার সুযোগ পাচ্ছিলাম না।
এর প্রায় হুবহু অনুবৃত্তি শোনা যায় শতবর্ষ পূর্বেও। সুভাষ এই প্রবণতাকে চিহ্নিত করেছিলেন রাজনৈতিক নাবালক সাজার প্রবৃত্তি হিসাবে। তার বক্তব্য, কাজের জায়গা সর্বত্র সর্বদা নিজেকে তৈরি করে নিতে হয়, কেউ তৈরি করে দেয় না। রাজনৈতিক গুন্ডামির বিষয়েও দুই সময়ের তেমন কোনো পার্থক্য নেই। ক্ষমতাসীন ব্যক্তি বা দল যেভাবে হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতাহীন অংশকে বিপর্যস্ত করে তোলে, তা আজকের পশ্চিমবঙ্গের রাজনীতিতেও ভীষণভাবে প্রাসঙ্গিক। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ দেশে অগ্রগণ্য। বাকি সময়েও রাজনৈতিক হিংসার কোনো বিরাম নেই। এই প্রসঙ্গে সুভাষ অত্যন্ত স্পষ্টভাবেই জানিয়েছিলেন, একদিনে হিংসার অভিমুখ ঘুরে যেতে পারে। তখন আজ যারা বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে হিংসার আশ্রয় নিচ্ছেন, কাল তারাই এই হিংসার শিকার হবেন। এই বক্তব্যের প্রতিধ্বনি নির্বাচন নিকট পশ্চিমবঙ্গ এখন থেকেই শোনা যাচ্ছে। বর্তমান দলীয় রাজনীতিতে যেমন সকলেরই কোনো না কোনো পদ চাই, শুধুমাত্র কর্মী হিসাবে কেউ কাজ করতে আগ্রহী নয়, তৎকালীন সময়েও কিন্তু রাজনৈতিক দলগুলিতে এই একই ধ্বনির অনুরণন শোনা যেত। এইরূপ রাজনৈতিক মানসিকতার আমূল বদল চেয়েছিলেন তিনি। কেবল নীরবে আত্মত্যাগ ও আত্মোৎসর্গ হবে প্রত্যেক রাজনৈতিক কর্মীর একমাত্র আদর্শ। তিনি যেমন দেশের সর্বোচ্চ চাকরির অবিভাজ্য আরাম আয়েশ ছেড়ে কেবল জাতির স্বাধীনতা লাভের তাগিদে সর্বস্ব ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, ছাত্র যুব সমাজের আয়োজিত সভাতেও তাই তিনি দেশাত্মবোধকেই আদর্শ করে সংঘবদ্ধভাবে রাজনৈতিক আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছিলেন। আজকের দিনে যখন আদর্শহীনতাই আদর্শ হয়ে উঠছে, তখন এই জাতীয় বার্তা আকাশ কুসুম কল্পনা বলেই মনে হতে পারে। তবে সে সময়ও পরিস্থিতি পুরোপুরি অনুকূল ছিল না। সুখী গৃহকোণের টান, পরিবারের স্নেহ মায়া, অভিভাবকদের রাজনৈতিক ঝামেলায় না জড়ানোর নির্দেশ বাংলায় ছাত্র যুবককে ঘরে বন্দি করে রেখেছিল। তাই সুভাষ উপলব্ধি করেছিলেন তাদের অন্তরের আগুনকে প্রজ্বলিত করতে হবে, সেই সঙ্গে দেশবাসীকে তাদের মনে জাগিয়ে তুলতে হবে পলিটিক্যাল মেন্টালিটি। যেখানে দেশের যাবতীয় নীতি পরিকল্পনা সবই রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেখানে রাজনীতিতে যোগদান কখনো নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচিত হতে পারে না। বর্তমান সময় যেখানে প্রায় প্রতিটি ছাত্র সংগঠন কোনো না কোনো রাজনৈতিক দলের শাখা হিসাবে কাজ করে, অর্থাৎ রাজনৈতিক নেতাদের চাপিয়ে দেওয়া কর্মসূচি পালন করে চলেছে, সেখানে ছাত্র রাজনীতি কোনো স্বতন্ত্র চরিত্র পরিস্ফুট করার অবকাশ পায় না। কোনো রকম দলীয় রাজনীতির সঙ্গে সংস্রব্য না রেখেও ছাত্র সংগঠন গঠিত হতে পারে, যেখানে ছাত্ররাই পরস্পর মতবিরোধ করবে, আদর্শ এবং নীতি প্রণয়ন করবে এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করবে। এরকমভাবেই তৈরি হতে পারে কৃষক শ্রমিকদের সংগঠন, নারীদের সংগঠন। এই ধরনের ছাত্র সংগঠনগুলির জন্য সুভাষচন্দ্র কিছু কর্মসূচিও স্থির করেছিলেন। কিভাবে, কোন পদ্ধতিতে তারা পরিচালিত হবে, তাদের অবশ্য কর্তব্যের তালিকায় থাকবে ব্যায়াম চর্চা, পাঠক্রম, আলোচনা সমিতি, মাসিক পত্র পরিচালনা, সঙ্গীত সমাজ, পাঠাগার, সমাজ কল্যাণ সংঘ স্থাপন ইত্যাদি। নিজ সংগঠনের উপযোগী পতাকা সৃষ্টি, পত্রিকা প্রণয়ন, সঙ্গীত রচনা করতে হবে, কারণ গানের মাধ্যমে সংঘবদ্ধতার অনুশীলন ঘটে থাকে। তাদের মধ্যে থাকবে স্বেচ্ছাসেবক বাহিনী যারা নির্ভীক এবং শ্রমসহিষ্ণু হবে, শিক্ষা করবে শৃঙ্খলা ও আজ্ঞানুবর্তিতা। এভাবেই ছাত্রদের মধ্যে বিকশিত হতে পারে বলে তিনি মনে করতেন ক্লাস প্যাট্রিয়টিজম। কেবল বক্তৃতায় সীমায়িত না থেকে সুভাষ নিজেই গড়ে তুলেছিলেন বেশ কিছু গ্রন্থাগার, যার মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার সেবক সমিতির মতিলাল ঘোষ লাইব্রেরি। শতবর্ষের দোরগোড়ায় পৌঁছে যে পাঠাগার আজ তরুণ প্রজন্মের অভাব অনুভব করছে ভীষণভাবে। প্রাত্যহিক এ জাতীয় কর্মকাণ্ড ব্যতি রেখে কোন আদর্শ, কোন মতবাদের উপর ছাত্র যুবকরা নির্ভরশীল হবে, তাদের চিন্তাসূত্র অগ্রসর হবে কোন পথে? সুভাষ অত্যন্ত স্পষ্টভাবে একাধিকবার বক্তব্য করেছেন, বহিরাগত কোনো মতবাদ এক্ষেত্রে তাদের দিক নির্দেশ করতে পারে না। বিদেশাগত প্রতিটি মতবাদেরই রয়েছে অজস্র সীমাবদ্ধতা। যদি কোনো মতবাদের উপর ভরসা রাখতে হয়, তবে তা হতে পারে একমাত্র ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, আর তা প্রতিষ্ঠিত হবে সত্য এবং ন্যায়ের ওপর। তার জন্য নেতাজির ভরসা স্বামীজির ম্যান মেকিং এডুকেশন, অর্থাৎ সর্বাগ্রে খাঁটি মানুষ হতে হবে, এবং খাঁটি মানুষ সৃষ্টি করাই এই সকল ছাত্র যুব আন্দোলনের প্রধান উদ্দেশ্য। বর্তমান সমাজে পথভ্রষ্ট যুব সমাজ পথ নির্দেশ খুঁজে পেতে পারে নেতাজির এই আদর্শে। ভারতের সকল ছাত্র যুবকের সংঘবদ্ধ শক্তি যাতে পরস্পর বিরোধী ও ভিন্নমুখী না হয়ে সংহতভাবে সমগ্র জাতিকে সুস্থ, সবল এবং কৃতি করে তুলতে পারে, তার জন্য প্রয়োজন লিগ অফ ইয়াং ইন্টেলেকচুয়ালস, যেখানে বেস্ট ব্রেইন অফ ইন্টারনেশনের সম্মিলন ঘটবে। আজ দেশের আপামর ছাত্র যুবকদের জন্য সুভাষের নির্দেশিত এই সকল কর্মপরিকল্পনার অনিবার্যতাকে অস্বীকার করা যায় না। তিনি বিশ্বাস করতেন তরুণ সমাজ জাগ্রত হলে সমগ্র জাতির জাগরণ ঘটবে। আজ যদি উনি ফিরে আসতেন দেশ শাসনের জন্য তথা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক
সংবিধিকে পরিচালনার জন্য তরুণ সমাজকেই সে তার অন্যতম ভরসাস্থল করে তুলতেন, সে বিষয়ে কোনো সংশয় নেই। আমাকে আমার মতন থাকতে দাও আর নিজেকে নিজের মতন গুছিয়ে নেবার মধ্যে নেতাজি কিভাবে দিন প্রতিদিন প্রাসঙ্গিক হয়ে উঠছেন সেটা ভেবেই আশ্চর্য লাগে। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে একবার নেতাজি বলেছিলেন, আপনি কেন আপনার কাব্যের নৈরাশ্যকে প্রাধান্য দিচ্ছেন? সাম্প্রতিক সময়ে প্রচার মাধ্যমের নেতিবাচক ভূমিকা সম্বন্ধেও আমরা অবগত। মনে হয় এইসব নৈরাশ্য আর হতাশার কড়া দাওয়াই ছিলেন একমাত্র নেতাজি। তিনি তরুণের স্বপ্ন বইতে বলেছিলেন, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, তাই কেউ কেউ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেন, কিন্তু স্বপ্ন দেখে যাবই আর চেষ্টা করব স্বপ্নকে বাস্তব করার। এটাই জীবনের মূল কথা। হতাশার মহামারী যখন কোভিড ফ্লুর মতন ছড়ায়, তখন মনে হয় এমন একজন নেতাও ছিলেন যিনি মানুষকে স্বপ্ন দেখাতেন আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে জীবন দিতেও পারতেন। সামাজিকতা ও নিসঙ্গতার এই দুয়ের হারমোনিতেই একজন বড় মাপের মানুষ গড়ে ওঠে। প্রকৃত অর্থেই ভাবার কথা, না হলে একটা মানুষ এতটা নিশ্চুপে এত কিছু করলেন কিভাবে? শুধু কি স্বাধীনতা সংগ্রাম? ভাষার সমস্যা নিয়েও ভেবেছিলেন নেতাজি। বলেছিলেন সকল ভাষার মানুষকে মর্যাদা দেওয়ার কথা। দেশের সব অংশের মানুষের মধ্যে রোমান হরফ চালু করার ব্যবস্থার কথা তিনি বলেছিলেন। স্বাধীনতার পর ভাষা সমস্যা নিয়ে কেউ ভাবেননি, আর তাই দক্ষিণ ভারতে প্রথমেই আন্দোলন শুরু হয় এবং শ্রীরাম মাল্লুক আন দিলেন তৎকালীন সরকারের অবিবেচনায়। নেতাজি প্রথমেই বুঝিয়েছিলেন ভাষার সমস্যা। আর যদি নেতাজি থাকতেন, এত সহজে কি দেশটা ভাগ হতো? এই প্রশ্ন সবার। একটা কমিউনিস্টকে কি তিনি বুঝিয়ে সঙ্গে রাখতে পারতেন? যদি পারতেন তাহলে কি সুরাহা হতো? নেতাজি কিন্তু প্রথমেই বুঝতে পেরেছিলেন পাকিস্তান বাস্তবে হতেই পারে। 1940 সালে জওহরলাল নেহরু থেকে প্যাটেল সকলেই পাকিস্তান নিয়ে হাসাহাসি করত। নেতাজি বিষয়টা সিরিয়াসনেস বুঝিয়েছিলেন, আর তাই দেরি না করে প্রত্যেকটা জায়গায় জাতীয়তাবাদী মুসলমান নেতাদের সঙ্গে নিয়ে মুসলিম লীগকে ঠেকানোর চেষ্টা করতে বলেছিলেন। যখন 1938 সালে সারা ভারত কংগ্রেস মন্ত্রিসভা গঠন করেছিল, তখনই সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন পাকিস্তান একটা বিপদ, তাই তিনি বাংলার কৃষক প্রজা দলকে নিয়ে সরকার গঠন করতে চেয়েছিলেন। সে কথা শোনেনি বাংলার দায়িত্বে থাকা নেহরু এবং মৌলানা আজাদরা। তখন কংগ্রেসের একার ক্ষমতায় অন্ধ, তাই সেই মাসুল গুনতে হয়েছিল পরবর্তীকালে। সুযোগ বুঝে মুসলিম লীগ হাত করে নিয়েছিল কৃষক প্রজা দলের নেতাকে, কিন্তু সুভাষচন্দ্রের হাতে ছিল আসামের দায়িত্ব। সেখানে কিন্তু তিনি রুখতে পেরেছিলেন লীগকে। পরবর্তীকালে নেহরু আজাদের ভুল নীতির মাসুল দিল সমগ্র পূর্ব বাংলা। দেশকে ভাগ হতে হলো। গিল্টি ম্যান অফ ইন্ডিয়া পার্টিশন গ্রন্থে বলেছেন, দেশভাগের সময় আমরা উপলব্ধি করেছিলাম সুভাষচন্দ্রের অনুপস্থিতি কতটা ভয়ঙ্কর। না, আমরা বলছি না সুভাষচন্দ্র কোনো সুপারম্যান ছিলেন। হাত ঘুরিয়ে তিনি সমস্ত সমাধান করে দিতে পারতেন, কিন্তু ইতিহাস বারবার সাক্ষী দিয়ে যায় সুভাষচন্দ্রের প্রতিটি পদক্ষেপ ছিল অনেক বাস্তবধর্মী। অনেক আগেই তিনি বুঝতে পারতেন সময়ের বার্তা। যেমন বুঝেছিলেন 1938 সালে এই পৃথিবীর সামনে একটা বড় যুদ্ধ আসন্ন। এই পরিস্থিতির মুখোমুখি তিনি যে দায়িত্ববোধ দেখাতে পেরেছিলেন, আর কেউ পারেননি। বিশেষ করে সারা জীবন কংগ্রেস রাজনীতি করার পর সুভাষচন্দ্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সামান্যভাবে নেতৃত্ব দিতে পেরেছিলেন। তাই এই ব্যতিক্রমী জীবন তাকে অন্য সবার থেকে আলাদা করে। এটা প্রমাণ করে তিনি সাহসিকতার পরিচয় দিতে পারতেন। অন্য নেতৃত্ব যখন ক্যারিয়ার বাঁচাতে ব্যস্ত, তখন সাঁতার না জানা সুভাষচন্দ্র মৃত্যু ভয় না পেয়ে দীর্ঘ সাবমেরিন যাত্রা করেছিলেন। এত বড় দেশের রাষ্ট্রনায়কের যে সাহসের দরকার, এটা একমাত্র সুভাষচন্দ্রেরই ছিল। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য, তার নেতৃত্বের স্পর্শ স্বাধীন ভারত পেল না। তাই আজও ব্যথা বুকে চেপেই আমরা কল্পনা করি যদি নেতাজি দেশে ফিরতেন। শেষে রবীন্দ্রনাথকে ধার করে বলবো, তোমার আসন শূন্য আজই, হে বীর পূর্ণ করো। আমার একটা কথা বারবার মনে হয়, এই ভিডিও শেষেও বলবো, যে একাধারে একটি মানুষ এত মেরিটোরিয়াস, এত বড় পলিটিশিয়ান, এত বড় সোলজার, এত বড় নেতা, এত বড় আধ্যাত্মিক মানুষ, তার উপর সর্বোপরি এমন একজন মানুষ যদি দেশের প্রধানমন্ত্রী হতেন, দেশ কোথায় গিয়ে দাঁড়াতো সেটা আপনারা বুঝতেই পারছেন। আজকের এই এপিসোডটি এখানে শেষ করলাম। আপনাদের অনেক শুভেচ্ছা 23শে জানুয়ারির নেতাজি জন্মজয়ন্তীর। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আপনারা এই চ্যানেলটিকে আবার বলবো, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনাদের কমেন্ট আপনারা জানান আমার কমেন্ট বক্সে, আপনারা কি মনে করেন নেতাজিকে নিয়ে। আর ভালো লাগলে সঙ্গে থাকবেন। ইনস্টাগ্রামে আমার আইডি IAM_Kunal Bose। এখানে যদি আপনারা মনে করেন আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে প্লিজ যুক্ত হতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওয়ে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।